দেখো হঠাৎ হামাগুড়ি দিচ্ছিস কেন? হঠাৎ কি হলো? শখ হয় কেন মাঝে মাঝে হামাগুড়ি দেওয়ার? আমি বলছিলাম না গাছ কিনেছি, তো এই পিটুনিয়া গাছটা কিনেছি, ফুল হচ্ছে বেশ সুন্দর। এই তো রিয়া তো এসে পৌঁছেছে, আমি প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে, আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু মানে মোটামুটি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। লাইটটা কিরকম একটা রিফ্লেক্ট করছে। তো আজকে আমার রান্নার দিদি আসেনি, সো আজকে কিছু একটা রান্না করতে হবে। ম্যাক্সিমাম একটু বেশি করে রান্না করে রেখে গেছে যাতে আমার অসুবিধা না হয়, কিন্তু মাছটা করব। বাবা সেই বাগদা চিংড়ি এনেছিল এরকম বড় বড়, তো ওই বাগদা চিংড়িগুলো ভেবেছিলাম ডাব চিংড়ি করব যদি ডাব পাই, কিন্তু ডাব পাইনি। গোড়া বাজার গেলে হয়তো ডাব পাওয়া যেত, কিন্তু আমি বাবাকে আর বলিনি গোড়া বাজার যাওয়ার কথা, কারণ গোড়া বাজার যেতে গেলে না অনেক ঝামেলা, অনেকটা পরিশ্রম হয়ে যায়, অনেকটা টাইম লেগে যায়। আর আমাকে টাইমে টাইমে মেয়েকে স্নান করাতে হবে, কারণ দুপুরবেলা লাঞ্চ টাইমে সুপ্রিত ফোন করে, তো ওই সময়ের মধ্যে আমাকে ফ্রি হয়ে যেতে হবে। ঝিনুককে স্নান করিয়ে নিজে স্নান করে, কারণ তারপরে আর কাজ করতে গেলে দেরি হয়ে যায়, কারণ ঝিনুককে খাওয়ানোরও ব্যাপার আছে, 2টো নাগাদ ওকে খাওয়াতে বসি, তো সেই জন্য কাজগুলো আমাকে তার আগেই সারতে হবে। তাও দেরি হয়ে গেছে। আমি এখন বিছানাটা ঝাড়বো, ওই ঘরের, এই ঘরেরটাও ঝেড়ে দেবো। 2টো ঘরের বিছানা ঝেড়ে তারপরে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো আজকে। তো ডাব চিংড়িটা আমার অনেকদিন ধরে করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু পাচ্ছি না, কিছু করার নেই, তো চিংড়ি মাছের মালাইকারিটাই করবো, আর ওই রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সবার আগে একটু কাজকর্মগুলো টুকটুক করে এগিয়ে নিই, তাহলে সুবিধা হয়, কারণ বড় ঘরের আবার বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে, অনেক বেশ কিছুদিন হয়ে গেছে। আর এক চাদর বেশি দিন পাতা থাকলে না একটা কীরকম একটা হিজিবিজি করে, মনে হয় একটু নতুন চাদর পাতলে মনটা একটুখানি উৎফুল্ল লাগে আর কি। কি হয়েছে মা, তুমি কি বলছো? শুরু, ও সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। কি হলো? কি কি ওটা কি হলো? ওটা কি হলো? ওটা কি ফেলে দেবো? কি করতে হবে বুঝতে পারছি না, কি করতে হবে সোনাই? কি হলো? কোথায় যাব বলো? আমি আর ওখানে বসতে পারছি না, বসে কি করব? এখন আমার অঢেল কাজ পড়ে রয়েছে, তুই এখন বলছিস ওখানে বসতে? এখন কোনো সময় নেই এখন। কি না, ওটা দিয়ে মুখে দেবে না, ওটা দিয়ে তুমি মেঝেতে মুছেছো, নোংরা আছে, ওটা একদম মুখে দেবে না, কিছু বেরিয়ে যাবে। কি হয়েছে সোনায়? ওর খালি লেগে যাচ্ছে, শান্তভাবেই খেলছে, কিন্তু কিছু না কিছু ভাবে ব্যথা লেগে যাচ্ছে কোথাও কাল থেকে। ওরে বাবা, আবার হামাগুড়ি কেন? ও বাবা দেখো হঠাৎ হামাগুড়ি দিচ্ছিস কেন? হঠাৎ কি হলো? শখ হয় কেন মাঝে মাঝে হামাগুড়ি দেওয়ার? বাবালে 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 বাবালে, ও বাবা, তো এটা ছোটবেলাতে মনে পড়ে যাচ্ছে, একদম ছোটবেলাতে মনে পড়ে যাচ্ছে গো। এটা আবার বেবি হয়ে গেছে, বেবি হয়ে গেল তো, বেবি হয়ে গেছে তো, বাবালি গুলি বাবালি গুলি বাবালি গুলি বাবালি বাবালি। তো এই কাজটা সকালের সব থেকে বোরিং কাজ হলেও এই কাজটা খুবই ইম্পর্টেন্ট কাজ, কারণ সকালবেলা যদি উঠে বিছনা টানা গোছানো যায় না, তাহলে চারিদিকটা যেন কিরকম অগোছালো লাগে। আর আগেই বলেছি যে ঝিনুকের জন্য আমাকে এরকম জানলায় মানে এই চাদরগুলো দিয়ে রাখতে হয়, কারণ আমাদের কার্টেনগুলো ব্ল্যাকআউট কার্টেন নয়। ব্ল্যাকআউট কার্টেনের অ্যাকচুয়ালি কখনো এর আগে কোনোদিন প্রয়োজন পড়েনি, সেই জন্য আমরা আগেও ব্ল্যাকআউট কার্টেন নিই নি। আর এই পর্দাগুলো তো ফেলে দেওয়া যায় না, সেই ভোর 5টার থেকে রোদ ঢুকতে থাকে আর ঝিনুকের ঘুমটা ভেঙে যেতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তো আজকে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমাদের এই গদিটা না বসতে বসতে সেই দেয়ালের দিকে সরে যায়, সেই জন্য আমি যখনই চাদর চেঞ্জ করি এই যে গদিটাকে একটুখানি টেনে দিই। গদিটা ভীষণই ভারী, কিন্তু ওই আমাকেই করতে হয়, কারণ সুপ্রিত অতটা ভালো করে করতে পারে না। আমার প্রেগনেন্সির সময় পুরোটাই কিন্তু সুপ্রিত চাদর পেতে দিয়েছে যাতে আমাকে বেশি কষ্ট করতে না হয়। ও অনেক কিছুই করেছে, কিন্তু আমার আবার কারুর চাদর পাতা পছন্দ হয় না। ও যদি পেতেও দেয় আমি একটুখানি খুঁতখুত করি, তখন উপায় ছিল না বলে করেছে, মেনে নিয়েছি। তো এখন ও মানে করলেও আমার খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি নিজেই করি নর্মালি। আর এখন তো নেই, ওর আলাদাই কথা। তো সুপ্রিত কদিন বাদে চলে আসবে, আর ঝিনুকের তোর বাবার জন্য ভীষণই মন কেমন করছে। তো এদিকে মা এসেছিল একটুখানি, কতটা পেঁয়াজ কাটবে, সেই জন্য তো দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাবা এলে আমি ব্যাপারটা শুরু করতে পারবো, সেই জন্যই আমি একটুখানি দেরিতেই শুরু করেছি সব কাজ।
আর এই দিকে একটা সিস্টেম হচ্ছে যে আমি কোনো কাজ করলে ওকেও সেই কাজটাতে অনেক হেল্প করতে হবে, মানে ও আমায় হেল্পই করে দিচ্ছে, সে আমার কাজ বেড়ে যাচ্ছে তাতে ওর কি যায় আসে। আবার এই দিকে দেখেছে ফোনটা রাখা আছে, তাই এসে ফোনটাতে উঁকিঝুঁকি মারছে যে ফোনটা কেন এরমভাবে রাখা আছে। আর আমি ওর যতই চুল বেঁধে দিই সকাল থেকে ওরকম চুলটাকে টেনে খুলে দিয়ে পাগলির মতনই হয়ে ঘুরবে। তো ঘর একদম পরিষ্কার করে দিয়েছি। আগে আমাদের দুটো বালিশ থাকতো শুধু, মানে দুটো 5 বালিশ, দুটো মাথার বালিশ। এখন ঝিনুকের জন্য কত বালিশ। এই বালিশটাতে ঝিনুক শোয়, কিন্তু শীতকাল পড়ার পর থেকে না ঝিনুকের নাকটা একটু বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য ওকে এই বালিশটাতে শোয়াচ্ছি। একটু পাতলা কিন্তু উঁচু বালিশ, বড়দের বালিশ। আর এইটা সুকৃত পায়ে দেয়। আর ওই 5 বালিশের মধ্যে একটা 5 বালিশ আমি নিই, একটা 5 বালিশ ঝিনুকের পায়ের তলায় থাকে। তো এই মিলিয়ে এতগুলো বালিশ। আর এই দুটো মাথার বালিশ আর ঝিনুকের দুটো 5 বালিশ। তো এখন ঝিনুকের জন্য একটু বড় হলে যখন বিছনা থেকে পড়ার ভয় থাকবে না, তখন পায়ের তলার বালিশটা সরিয়ে দেবো ঝিনুকের, তখন ওটা সুকৃত চাইলে নিতে পারবে। তো এই ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি। আর বালিশের ওয়ারগুলো আমি দুপুরে আস্তে আস্তে চেঞ্জ করে দেবো। এখন আর সময় নেই বালিশের ওয়ার চেঞ্জ করার, কারণ আমাকে ছোটো ঘরটাও একটুখানি ঝাঁ চকচকে করতে হবে। চলো এগুলোকে ফেলি, এগুলোকে বালতিতে দিই। দেখ এখানে তুই প্যাম্পার্স ফেলে দিয়েছিস মামা, কতগুলো, দেখ কতগুলো প্যাম্পার্স ফেলে দিয়েছিস। তুমি আর ওইটার ঘায় করো না মা, ওটা অলরেডি তুমি নষ্ট করে দিয়েছো। এসো বলো। আমি বলছিলাম না গাছ কিনেছি, তো এই পিটুনিয়া গাছটা কিনেছি, ফুল হচ্ছে বেশ সুন্দর। এই গাছটাও কিনেছি, এটা কি বেশ গাছটার নাম বলে একটু খটোমটো নাম, যার জন্য ভুলে গেলাম। তো এই গাছটাতেও ফুল হচ্ছে, এই গাছটাতেও ফুল হচ্ছে, আমার এই গাছটাতে ফুল হচ্ছে। এটাও বাবা নাম বলেছিল যথারীতি, আমি একদম ভুলে গেছি। এই গাছটাতেও ফুল হচ্ছে, অনেক কুড়িও ফুটেছে যেরকম বললাম। আর এই গাঁদা গাছটা না খুব মানে মরে গেছে মতন হয়ে গেছিলো, কিন্তু এই গাঁদা গাছটাতেও কিন্তু ফুল হচ্ছে। এই যে এই গাঁদা গাছটাতেও ফুল হচ্ছে, এই যে আর একটা কুড়িও এখানে ফুটছে। আর এই ফুলগুলো শুকিয়ে গেছে। এই গাঁদা গাছটা একদম মরে গেছে, এই গাঁদা গাছটার আর কোনো অস্তিত্ব নেই। কি করবো মাম্মাম, কি করবো বলো আমাকে, একটু বলে দাও। পালিয়ে যাচ্ছে, এতক্ষণ বলছিল আমাকে ক্যামেরা নিয়ে উঁচু করে ব্লগিং করতে, আজির ডিম। আর এখানে দেখুন খেলনার পাহাড়। এই চাদরটা তুলেছি, এই চাদরটাও কাচতে দেবো এখন। বেল বেজেছে, বাবা এলো মনে হয়, আবার বাবা একটু বেরিয়েছিল। বাবা তো ডাব চিংড়ির জন্য কুমোরপাড়াতে ডাব পায়নি, সেই জন্য আমি আলটিমেটলি ঠিক করলাম যে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো, আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটা পেস্ট করে নেব, স্মুথ পেস্ট। আর এইদিকে চিংড়ি মাছগুলোতে নুন হলুদও মাখিয়ে রেখেছি কিছুক্ষণ হলো। এবার চিংড়ি মাছগুলো আগে আমি সর্ষের তেলে ভেজে নেব। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ যে কোনো বাঙালি রান্নায় সর্ষের তেলের ফ্লেভার কিন্তু অসাধারণ আসে। চিংড়ি মাছগুলো না আমি খুব হালকা করে ভেজে নেবো, আর এপিটোপিট করে নেব, উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে। কারণ চিংড়ি মাছগুলো যদি আমি বেশি কড়া করে ভাজি, তাহলে চিংড়ি মাছগুলো একদম ভীষণ রাবারের মতন হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সবকটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে না গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তো ওই ক্লিপটা আমি একদম রেকর্ড করতে ভুলে গেছি, রিয়েলি সরি। গোটা গরম মশলা ফোড়ন বলতে দারচিনি, লবঙ্গ আর এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আমার তেজপাতাটা ছিল না বলে আমি তেজপাতা দিইনি, আপনারা চাইলে তেজপাতা দিতেও পারেন। তো এবার তেলের মধ্যে এই গোটা গরম মশলাটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর আদা বাটাটা। এখানে কিন্তু রসুনের কোনো প্রয়োজন নেই, পেঁয়াজ আর আদা বাটা দিয়েই রান্নাটা হবে। তো পেঁয়াজ আর আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আর আমার একটুখানি বাতিক আছে, আমি রান্না করতে করতে না গ্যাসটা মুছতে থাকি, কারণ গ্যাসে এতই কষাতে গেলে তেল ছিটে যায় না, আমার দেখতে ভীষণই মানে একটা নোংরা নোংরা লাগে। তো যাই হোক, তো এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। তো কোকোনাট মিল্ক আপনারা বাড়িতে বানিয়েও নিতে পারেন, আর আমি এটা রেডিমেডই ইউজ করছি, কারণ নারকেল কেনো, নারকেল কুড়িয়ে সেটার দুধ বার করো, ওই ঝামেলার মধ্যে আমি যাইনি। যখন পাওয়াই যাচ্ছে তো
রেডিমেড তো ইউজ করব না কেন। তো যাই হোক, তার মধ্যে এবার আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার মা বাবা বেশি ঝাল খায় না, তাই গোটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। তো এইভাবেই আমি রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো দেবো। তো ড্রাই স্পাইসেসের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে একটুখানি ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন, মানে এটা অপশনাল। তো কাশ্মীরি লঙ্কা না দিলেও যথেষ্ট ভালো কালার আসে হলুদের জন্য। তো ড্রাই স্পাইসেসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, অল্প করেই দেবো যাতে টক না হয়ে যায়। তো ফ্যাটানো টক দইটা দিয়ে আমি এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। আর ফ্যাটানো টক দইটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে খুন্তিটাকে, তার কারণ খুন্তিটাকে যদি না নাড়াই পুরো লাম্প পাকিয়ে যাবে আর দইটা কেটে যাবে। সো দেখুন আমার মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটু কোকোনাট মিল্ক দেবো। মানে এটাতে পুরোপুরি কোকোনাট মিল্কের টেস্টটাই মেনলি হবে, কারণ কোকোনাট মিল্কের যে টেস্টটা হবে মালাইকারিতে সেটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট মালাইকারির। তো কোকোনাট মিল্কটা দিলেই না কালারটা বেশ সুন্দর একটা কালার চলে আসে। এর মধ্যে আমি এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যই আমি এতটা চিনি দিলাম। এর মধ্যে এবার এক এক করে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো আর কিছুটা জল দিয়ে দেবো, কারণ জল দিয়ে ফুটলে চিংড়ি মাছটা নরম হবে, তবেই খেতে ভালো লাগবে। তো দেখুন আমি পরিমাণ মতন জল দিচ্ছি, এরপরে আমি আরেকটু জল দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো খুব ভালো করে না যদি সেদ্ধ হয় তাহলে কিন্তু নরম নরম হবে না। তো নরম নরম যাতে হয় সেজন্য আমি এই জলটা দিলাম আর তার মধ্যে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটালাম। দেখুন এই পরিমাণ গ্রেভিটা হবে। তো গ্রেভি আপনারা যেরকম ইচ্ছে চান রাখতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমার এইটুকুনি গ্রেভি যথেষ্ট। আর এরপরে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম আর একটু নারকেলের দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো এটার টেস্ট কিন্তু এভাবেই অসাধারণ হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো ওপর থেকে এই নারকেলের দুধটা ছড়ানোর জন্য দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মানে আমি সত্যি নিজের রান্না নিজেই বলছি, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। তো আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে ঝিনুককে একদম লাঞ্চ করিয়ে দিয়েছি। আর আমি এবার একটুখানি বসি, কারণ না অবেলায় কফি খেয়েছি, ঠিক আমি চান করতে যাওয়ার আগেই কফি খেয়েছি। 1:30টার সময় তো স্নান করেছি, এখন কফি খেয়ে পেট গজগজ করছে, ভালো করে খেতে পারবো কিনা জানি না লাঞ্চ। তো এখন বাবা একটুখানি শুয়ে আছে, বাবার পাশে ঝিনুকও শুয়েছে, আমি একটুখানি রিল্যাক্স করবো বা মা স্নান করে বেরোনো পর্যন্ত, তারপরে আবার আমিও লাঞ্চ করতে বসবো। আজকে আবার একটুখানি সন্ধেবেলা বেরোনোর আছে, রিয়ার সঙ্গে দেখা করতে যাব। রিয়া বলেছিলাম আমার মাস্তুতো দিদির মেয়ে, তো ও আমার বন্ধুরই মতো, আমার থেকে 4 বছরের ছোট। তো ওর সঙ্গে একটুখানি মানে দুজনে একটু গল্প হবে, আড্ডা হবে, তাই আমরা আজকে কোথাও একটুখানি প্ল্যান করছি ডিনার করতে যাব। তো ডিনার মানে কি সন্ধেবেলায় খাবো, তাতেই আমাদের পেট ভরে যাবে। দেখা যাক, ও আবার এত কিছু খেয়ে ফেলেছে, ওর আবার ডিনার করার মতন পেটের অবস্থা থাকবে কিনা জানি না, তবে দেখা করবো এটা তো ফর শিওর, একটু মজা করবো, আনন্দ করবো। তো সেটা সন্ধেবেলা বেরোবো, ঝিনুককে ওই বাড়িতে রেখে বেরোবো, কারণ ঝিনুককে নিয়ে যাওয়া যাবে না, আমার পক্ষে একা ঝিনুককে বাইরে সামলানো একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ঝিনুকটা খুব দুষ্টুমি করে, রিস্ক লাগে আমার খুব। মানে সুকৃত থাকলে আমার একটুখানি বল ভরসা লাগে, একদম একা একা যাবো তো ওকে নিয়ে যাবো না। তো বাবা এসে ওকে নিয়ে যাবে, আর এ বাড়িতেও রেখে যাবো না, কারণ আমার মা বাবার কাছে অনেকক্ষণ থাকার অভ্যেস তো ওর নেই। যেমন আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেকক্ষণ থাকে, যার জন্য ওখানে গেলে ও বিন্দাস থাকবে, আমার কোনো টেনশন থাকবে না। কিন্তু এখানে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে কিনা, 2-2.5 ঘন্টা, সেই জন্য আমি ওকে ও বাড়িতেই রেখে যাব। তার জন্য তাহলে আমার চিন্তাটাও আর থাকবে না, ও বিন্দাস থাকবে ওখানে। এখানে সবসময় ঘরের মধ্যে থেকেও বোরও হচ্ছে, 2-3 দিন কোথাও 2 দিন বেরোয়নি কোথাও। কি কোথা দিয়ে টুকি করছো? দাদা তো দেখতে পাচ্ছে না তোমাকে, এখান থেকে টুকি করে এদিক থেকে। ওই তো দাদা, ওই তো দাদা বাবার সঙ্গে টুকি করছে। বাবা এখানে একটু রেস্ট নিচ্ছিল। বাবা যে বাজার করে এসে সারাদিন নাতনিকে সামলাতে টায়ার্ড। বাবালি বাবা, কি হলো? এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা, দেখতেই পাচ্ছেন, চারিদিকে খেলনা ছড়ানো। বাবারে কি হচ্ছে? চারিদিকে ছিল, সোফাতেও ছিল, মানে সোফাতে বসার জায়গা ছিল না, আমি তো সোফাটা তবু একটু ক্লিন করলাম, যে না একটা জায়গায় তো মানুষ বসবে। কি করছো মামাই? চলো একটুখানি রেস্ট নি মামাই, একটু রেস্ট নি, চলো চলো একটু রেস্ট নি, চলো
তুমি কি আমাদের মাঝখানে বসবে? চলো, এই দু জায়গা থেকে নিয়ে ফেলে দিচ্ছ কেন সোনাই? পছন্দ হচ্ছে না ফেলে দেবে, স্বভাবটা ভালো না মাম্মা। নিজের কিছু পছন্দ না হলেই ফেলে দেবে। আচ্ছা আমি শোবো। আমাকেও বলছে এখানে শুতে। আমিও শোবো? আমার তো কি মজা, দিদুন খেতে দেবে, আমাকে নিজে বেড়ে খেতে হবে না। কি মজা আমার। বাবালে কি হলো? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বুড়ি? জোনা বুড়িটা, আমার ঘন্টায় বুড়িটা। বাবালে বাবার হাত থেকে পাশ বালিশ করে শুতে চাইছে। কি হয়েছে মামা? কি হয়েছে? ঝিনুককে তো রেডি করে দিয়েছি একদম। ঝিনুকের দাদাই এক্ষুনি চলে আসবে ওকে নিতে, তো তারপর আমি রেডি হব। মামা দেখি একটু মুখখানা, মামা মুখখানা একটু দেখি। হ্যাঁ, কে এসছে? দাদা এসছে। যাও দরজার কাছে যাও, খুলে দাও দাদাকে খুলে দাও। যাও খুলতে গেছে দরজা, দাদাকে খুলতে গেছ। ওই দেখো, ওকে একটা এর উপর জ্যাকেট পরাবে, এটা ঝিনুক তো চলে গেছে বাবার সাথে, আর আমিও এবার বেরোচ্ছি। মা বাবা একটু রেস্ট নিক, মা বাবারও আজকে একটু রেস্ট হয়নি, তো যাবো। রিয়া আমার থেকে দেরিতেই পৌঁছাবে, ও বেটা এখনো বলছে বেরোয়নি, তো আমি বেরিয়ে যাচ্ছি। আমার চাবিটা দাও তো। ব্যাগে দিয়ে দেবো চাবি। তো আমি তো কানে ফানে একদম ঢাকা দিয়ে উবের টোটো করে যাচ্ছি। এই পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। মুখ পুরো অন্ধকার। তো আমি তো ডায়মন্ড প্লাজা পৌঁছে গেছি, রিয়া এখনো এসে পৌঁছায়নি। রিয়ার একদম আমি ওপরে চলে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ডায়মন্ড প্লাজা আসার কথা আছে, আমি বলেছি কিনা জানি না, দেখা করার কথা আছে তো বলেছি। তো রিয়া এখনো এসে পৌঁছায়নি। আমরা যাবো বারবিকিউ নেশনে, তো ডিনার করবো আলটিমেটলি। জানি না ও কতটুকু খেতে পারবে, ও মানে এসের থেকে খালি খেয়েই যাচ্ছে, সবার সঙ্গে বেরোচ্ছে আর খেতে হচ্ছে স্বাভাবিকভাবে। তো আমাদের লেট হয়ে গেছে, 7:15 বুকিং ছিল। আমি তো রিয়াকে ইচ্ছে করে বলেছিলাম 7টা, জানি আমার খুব ভরসা আছে নিজের ওপর আর ওর ওপরে, সেই জন্য 7টা বলেছিলাম। তো 7:15 এখন বাজে, 15 মিনিটস বাফার থাকে, তো সেই হিসেবে 7:15-র মধ্যে আশা করছি রিয়া ঢুকে যাবে। ও বললো বাঙুরে আছে। তো রিয়া তো এসে পৌঁছেছে, আমি প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু মানে মোটামুটি হয়ে গেছে। মেন কোর্স তো রিয়া খাবে না, খাবি মেন কোর্স খাবি? রিয়া প্রচুর ফুচকা খেয়ে নিয়েছে, ও পর্তুগালে ফুচকা পাচ্ছে না, ওর লাইফে ট্রমা হয়ে যাচ্ছে, ভীষণ ট্রমাটিক ব্যাপার। তো আমরা এবার নেব ডেজার্ট খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো। তো প্রচুর গল্প করছি, যার জন্য ভিডিও করার সুযোগ সেরকম একটা হয়নি, কিন্তু আনন্দ খুব হচ্ছে। বল, দেখা করার ডিসিশনটা কিন্তু বেস্ট ডিসিশন। যদিও আমাদের দেখা হয়েছিল এর মধ্যে একদিন, কিন্তু সবার মধ্যে তো সেরকমভাবে গল্পগুজব হয় না, তাই না? সেরকম হয় না। তো এবার নিজেদের মধ্যে একদম পার্সোনাল লেভেলের গল্পগুজব হচ্ছে, ওর জন্য মজাটাও অনেক বেশি হচ্ছে। তো এই ডেজার্টের প্লেটটা কার বলুন তো? রিয়া। টুকাইনি দেখলে না, দেবে তোকে। তুই এরকম ভাবে উল্টো পাল্টা খাচ্ছিস। 4 প্লেট ফুচকা খেয়েছিস না তুই? 4 প্লেট ফুচকা খেয়েছিস না? ও ইয়ে বেশি স্টার্টার কম খেয়েছিস তুই। আর আমরা মেন কোর্স নিতে পারিনি, এত স্টার্টার খাওয়া হয়ে গেছে। আমাদের এসে জিজ্ঞেস করে যাচ্ছে। আর এটা আমার প্লেট, আমি পারলে আর একটু নিয়ে আসবো, আপাতত এগুলোই নিয়েছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় 9:45 বাজে। আমাকে ঝিনুকে গিয়ে খাওয়াতে হবে। রিয়া ভীষণ টেনশনে, কারণ জামাইবাবু এসে বাইরে ওয়েট করছে, এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। মানে এখানে ডায়মন্ড প্লাজার সামনে না পার্কিংয়ের খুব সমস্যা। আর লিফট আসতে, লিফট এখন সবে গ্রাউন্ড ফ্লোরে, মানে এখন ওপরে যাবে আবার নিচে নামবে। ওর থেকে আমরা এভাবেই দৌড়ে পালাই, বল দৌড়েই পালাচ্ছি যেভাবে আমরা হাঁটছি। আরে আমার বাবা অলরেডি ফোন করে দিয়েছে, কিরে দিদি ভাইকে খাওয়াবি না? হ্যাঁ আমি জানি 10টার মধ্যে পৌঁছে যাবো, আমি সেই হিসেবেই নেমেছি। চল রিয়া, টাটা। খুব মজা লাগলো, আবার দেখা হবে নেক্সট টাইম, ঠিক আছে? নেক্সট টাইম।
তো আমি তো 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। ঝিনুকও ঠিক আমি ঢুকছি তখনই বাবাকে ফোন করে দিয়েছিলাম, বাবা ঝিনুককেও দিয়ে গেল। তো এখন ঝিনুক এসে একটু বায়না করেছে বলে একটুখানি টিভিতে গান শুনছে। আর ঝিনুকে খাইয়েও দিয়েছি আমি, ঝিনুককে খাওয়ানো হয়ে গেছে। তো আমি তো ডিনার করে এসেছি, আমি আর ডিনার করবো না, ঝিনুককে খাওয়ানো হয়ে গেছে। তো এবার আমি বিছনা টিছনা ঝেড়ে ঝিনুককেও ঘুম পাড়িয়ে দেবো। আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে। ঝিনুক দুপুরে একটুও ঘুমায়নি, মানে এত দুষ্টুমি করেছে কি বলবো। 8 ঘন্টা 45 মিনিট ঘুমিয়ে উঠে পড়েছে, 8 ঘন্টাই ঘুমিয়েছে বলতে গেলে। তো মা বাবা ডিনার করবে এখানে, আর এখানে বসে আছে মা বাবা, দেখাচ্ছি। এই যে মা, এই যে বাবা বসে আছে। আমি ছিলাম না, মা বাবা এই খবর টবর শুনছিল, একটুখানি খবর শুনছিলে, খবর টবর শুনছিল। আর এই যে মেন ক্যারেক্টার, তাকাও একটু। আমার মাতা কই, আমার মাতা কই, কই মা? এই যে ঝিনুক আমাকে খেতে দিয়েছে, খাবো? কি ভাও খেতে। কি খেতে দিলে, কি খেতে দিলে মা? আয় তো চুলটা একটু বেঁধে দি, ঝোড়ো কাকের মতন অবস্থা হয়েছে। ও আমাকে খাবার দি, সেটার ওপর আবার নুন ফুন কিছু আছে। ওই আমি বলি না, ওই রেকর্ড করে ওখানে ওই যে কী সব ছড়াচ্ছে আবার খাবারের মধ্যে, নুন টুন মনে হয়। কোথা থেকে যে এসব শেখে কে জানে, যেটা দেখবে সেটাই ক্যাচ করে নেবে। কি হয়েছে মা? কি? হ্যাঁ কি? ভালো মুখে বলো ভালো করে। কি ওখানে কি দেখাচ্ছে? কি? কেউ নেই ওই ঘরে, সবাই তো এখানে বসে আছে। ওই ঘরে কে আছে? আমি তো আর ডিনার করিনি, কারণ আমার পেট পুরোপুরি ভর্তি ছিল, যার জন্য আজকে ডিনারের প্ল্যান তো স্কিপ। কারণ ডিনার তো করেই এসেছি বাইরে থেকে, আর বারবিকিউ নেশনে খেয়ে না পেটে আর একটুও জায়গা থাকে না কিছু, মানে একটু জল খাওয়ারও জায়গা থাকে না, মানে এমন হয় খাবো না করেও নয় করে ভালোই খেয়েছি। তো যাই হোক, ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা বাবাও শুয়ে পড়েছে, এবার আমিও ঘুমোতে যাব। তো আমার ঘুম হবে না, কারণ আমি একটু এডিট করব বলে ব্লগ। আমার গলাটা আমি আস্তে আস্তে করে কথা বলছি, কারণ ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, ফ্যান এখন চলে না, যদি গলার সাউন্ড যায় তো উঠে পড়বে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।